মিটির নকল বাবা শেষ করার চেষ্টা করলো। আর তার সাথে সহমত দিল মেনকা জেলের ভিতর থেকে। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব মিটির বাবা হসপিটালে গিয়ে মিটির সাথে দেখা করতে চায়। তার সামনে ভালো সেজে বলে, মা ভালো আছিস? মিটি কিছু বলে ওঠার আগেই মিটির বাবা পাশ থেকে একটা বালিশ নিয়ে মিটিকে মুখে চাপা দিয়ে শেষ করার চেষ্টা করে। বারবার তার মুখে চাপা দেয় এবং মিঠিও তার সমস্ত জোর দিয়ে বেঁচে ফেরানোর আর মিঠির বাবাকে আঘাত করে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু মিঠির বাবা গায়ে জোর দিয়ে যখন মিঠির উপরে চাপ দেয়, সঙ্গে সঙ্গে মিঠি মাথাটা ঘুরে যায়। মিঠি বেহুশ হতে থাকে। আর মিঠির বাবা বলে, আমি এতদিন ধরে সুযোগ চাইছিলাম, কবে তোকে শেষ করব। আজ তার পারফেক্ট সুযোগ পেয়েছি। এবার তোকে মরতে হবে রে মিঠি। এবং মিঠিকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে। বলে, তোকে যে মেরে শেষ করেছি এর কোনো এভিডেন্স এখানে রাখবো না আমি, সব হাফিস করে দেবো। মিঠি, তুই সব কাঁটা আমার রাস্তার, তোকে মরতে হবে। এদিকে বাড়িতে বারবার মিঠি কেমন আছে ফোন করে জানার চেষ্টা করে রানা। রানার মনে সংকোচ হয়, মিঠির কি কোনো বিপদ হলো? মিঠিকে এতবার ফোন করছি, কোনো ফোন ধরছে না। হসপিটালে ফোন করছি, ফোন ধরছে না। ভালোবাসার টানে রানার মনে কষ্ট হয় আর রানা নিজেকে আটকে রাখতে পারে না। সে বলে, আমি চলে গেলাম, তোমরা দেখো। আর মিঠির সাথে আমি দেখা করে হসপিটাল থেকে তারপরেই আসবো। এদিকে হসপিটালে যখন মিঠিকে মেরে বাইরে নিয়ে যাচ্ছে, তখনই একজন দেখতে পেয়ে যায়। ও সে বলে, কি করছেন কি আপনি? পেশেন্টকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? তখনই মিঠির বাবা ভয় পেয়ে যায়। সে বলে, চুপ করো চুপ করো, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তখনই সে নার্স বলে, আমি সব দেখতে পেয়েছি। তুমি ওকে মারার চেষ্টা করছিলে, তাই না? আমি দেখতে পেয়েছি তুমি বালিশ চাপা দিয়েছো ওর মুখে। সব প্রমাণ আমার কাছে আছে। তুমি ফেঁসে গেছো এবার। আমি কি বলবো কি? ও কিন্তু এখনো মরিনি শেষ পর্যন্ত, ওর এখনো নিঃশ্বাস চলছে। তখনই লোকটা একটা গ্লাসের জল সঙ্গে সঙ্গে মিঠির মুখে ছুঁড়ে মারে। মিঠিকে ডাকার চেষ্টা করলে নার্স, তখনই মিঠির বাবা তার মুখ চেপে ধরে বলে, চুপ কর, তুই জানিস না কত বড় বিপদ হয়ে যাবে। ও যদি ঘুম থেকে উঠে পড়ে আর ও যদি বুঝতে পেরে যায় তুইও শেষ আমিও শেষ। এদিকে রানা হসপিটালের দিকে গাড়ি স্পিডে চালায় আর ট্র্যাক করতে থাকে মিঠির মোবাইল ফোনটা বারবার খুঁজে বের করার জন্য। এদিকে ধস্তাধস্তি লড়াই চলতে থাকে তার বাবা ও সেই ব্যক্তিটির মধ্যে। বারবার ব্যক্তিটি বলে, আপনি যে কাজটা করেছেন সেটার কোনো ক্ষমা নেই। তখনই মিঠির বাবা বলে, তুই বেশি চালাকি করলে তোকেও মেরে ফেলবো। তুই কি ভেবেছিস আমার হাতে লোক নেই? এক্ষুনি লোক ভাড়া করে তোকে শেষ করে ফেলবো। লোকটি ভয় পেয়ে যায় আর বলে, ভদ্রভাবে 1 কোটি টাকা দেবো তোকে, যা ওকে ফেলে দিয়ে আয়। তখনই সেই লোকটি রাজি হয়ে যায়। সে মিঠিকে কোলে তুলে নিয়ে গিয়ে রাস্তার এক কোণে ডাস্টবিনের ধারে ফেলে দিয়ে আসে মিঠিকে। মিঠি অঘোর অবস্থায় পড়ে থাকে। লোকটি বলে, কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিচ্ছু নেই এখানে, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। পেছন থেকেই ভাগ্যচক্র ঘুরিয়ে অবশেষে রানা সেই রাস্তা দিয়েই মিঠিকে হসপিটালে দেখবার জন্য দৌড়তে আসতে থাকে। মিঠি ওই অজ্ঞান অবস্থায় রাস্তা ডাস্টবিনের ধারে পড়ে থাকতে দেখতে পেয়ে যায় রানা। রানা বলে, মিঠি, তোমার এই কী অবস্থা মিঠি? তুমি এখানে পড়ে রয়েছো? তোমাকে এখানে কে ফেললো? আমি ছাড়বো না কাউকে তোমার সাথে এমন কাজ করেছে। মিঠি অঘোর অবস্থায় পড়ে থাকে। সে কিছু বুঝতেও পারে না, কারণ তাকে যে মারার চেষ্টা করেছিল তাকে শ্বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং রানা তাকে সেই অবস্থা দেখে বুঝতে পারে হসপিটাল তার জন্য সুরক্ষিত নয়। সে বারবার মিঠি মিঠি বলে ডাকলে মিঠি হালকা হালকা চোখ খোলে, কিন্তু সে স্পষ্ট দেখতে পায় না কে রয়েছে তার সামনে। মুখ থেকে বিড়বিড়িয়ে বলে, রানা আমাকে বাঁচাও রানা, আমি এখানে মারা যাব। এই কথা শুনেই রানা সঙ্গে সঙ্গে কোলে তুলে মিঠিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে যায়। এদিকে মেনকা ফোন করে বলে, আমার রাস্তার কাঁটাটাকে ভ্যানিশ করার জন্য দায়িত্ব দিয়েছিলাম মিঠির বাবাকে, সেটা কত দূর? তখনই সে জানতে পারে সে কাজটা সম্পূর্ণ হয়নি। সে জেলের ভেতর থেকেও মিঠিকে মারার বারবার চেষ্টা করতে থাকে আর বুঝতে পারে মিঠিকে মারাটা এতটা সহজ নয়। তাই সে বলে, তোমরা অপেক্ষা করো, আমি নিজে গিয়ে ওকে শেষ করব। এই মেনকার হাতে মৃত্যু লেখা আছে মিঠির। তখনই মামা মামি বলে, কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু করতে পারবে না ওকে, কারণ ওকে মারতে গেলে রাস্তার কাঁটা হয়ে দাঁড়াবে রানা। তখনই তারা পেছন ঘুরে দেখে রানা সেখানে মিঠিকে কোলে করে নিয়ে আসছে। রানা বলে, তুমি মামা মামি কার সাথে কথা বলছো? তা আবার ল্যান্ডলাইনে, কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। তখনই মিঠি বিড়বিড়িয়ে বলে, রানা আমি পারছি না। সেই কথা শুনে রানা তাকে কোলে করে নিয়ে চলে যায়, তার সোফাতে গিয়ে বাড়িতে শুইয়ে দেয় আর বলে, মিঠি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আমার নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচাবো, আমার ভালোবাসাকে বাঁচাবো। মিঠি তখনই রানা হাত চেপে ধরে
আর রানা ও মিঠি একসাথে থাকলে রানামা দৌড়িয়ে এসে বলে, কি হয়েছে কি মিঠির? বেচারি মেয়েটার বিপদ কাটছে না। তখনই রানা বলে, এই মামা মামি কিছু জড়িত আছে, আমি শিওর। তখনই সে ডক্টরকে কল করে বলে, ডক্টরবাবু আমার বাড়িতে তাড়াতাড়ি আসুন, আর্জেন্ট একটা কেস আছে। আমার স্ত্রীর ওপরে কেউ একটা হামলা করেছে, তাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। ডক্টর চেক আপ করে রানার সামনে অবশেষে ওষুধ দিলে ধীরে ধীরে মিটির জ্ঞান ফেরে। মিটি অনেকটাই সুস্থ হয়ে যায় আর মিটিকে জড়িয়ে ধরে বলে, রানা আমি তোমাকে ক্ষণিকের মধ্যে ভাবেছিলাম হারিয়ে ফেলেছি। তখন মিটি বলে, ভগবান সাধ্য নেই আমাকে তোমার থেকে দূরে ফেরাবে, আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর এই ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না। তখনই মিটি বলে, আর একটা কথা বলবো, আমি তোমাকে সত্যি রানা খুব ভালোবাসি। রানা বলে, তাহলে কি আমি তোমাকে ভালোবাসি না মনে হয়? সে রেগে যায় আর তক্ষুনি মিটি তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি না ভালোবাসতে তাহলে কি আমি এত লড়াই করতে পারতাম? তখন মিটি ও রানার মধ্যে একটা